প্রফেসর ডক্টর কাজী মাহবুব, বাংলাদেশ ফার্স্ট যদি হতে হয় সেখানে আসলে আবেগের জায়গা নেই, বাংলাদেশকে ফার্স্টে রাখতে হবে। এবং আপনার যেভাবে আপনি যে আমি একটু বলি, প্রশ্নটা হচ্ছে যে আপনি যে লেন্স থেকে ভারতটাকে দেখেন, ওনার লেন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং আপনি রাইটলি বলেছেন যে এটা ভিন্নই হওয়ার কথা। কিন্তু ওনার কোনো আর্গুমেন্টে আপনার কি কোনো ক্রসিং আছে, ক্রস করতে চান? ক্রসিং তো না, আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার কথাটাই বলি যে প্রথমত হলো বাংলাদেশ ফার্স্টের মধ্যে একদমই অন্তর্নিহিতভাবে আবেগ আছে। আপনি যখন বলেন বাংলাদেশ ফার্স্ট, দ্যাট মিনস আপনি বাংলাদেশকে আপহোল্ড করেন, ইমোশনাল জায়গা থেকে বাংলাদেশকে দেখেন বলেই বাংলাদেশকে ফার্স্ট বলেন, অন্যদের থেকে আলাদা করে রাখেন। এটাতে একদমই বাংলাদেশ বলার মধ্যে দিয়ে একদম ইমোশন ক্যারি করে। সুতরাং এখানে পাটোয়ারি ভাই যেটা বললেন যে এখানে কোনো ইমোশন দিয়ে চললে হবে না, ইমোশন দিয়ে চলছি বিদেই তো বাংলাদেশ ফার্স্ট বলছি, কারণ বাংলাদেশকে আমি অন্তর থেকে ওন করি, এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং এটাই বাংলাদেশ ফার্স্ট। এখন বাংলাদেশ ফার্স্ট করতে হলে তো আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে ডিনামিক্স তৈরি হয় সময়ের প্রেক্ষিতে, সেগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আপনার কি মনে হয় না যে তুরস্ক বা সৌদি আরব তারা জোটে গেছে, তাদের কি সার্বভৌমত্ব নাই? পাকিস্তানের কথা বাদ দিলাম আলোচনায়, তুরস্ক, আমি একটু শেষ করি, এক মিনিট প্রোফাইল আমাদের প্রোফাইল খুবই আমাদের সাথে কি আপনার ডেমোগ্রাফিক সাইকোগ্রাফিক জায়গায় কি প্রোফাইলিং একই রকম? একই রকম, কারণটা না। সৌদি আরবের সাথে পাকিস্তানের না, পাকিস্তানের সাথে তুরস্কের না। তুরস্কের অ্যাটম বোমা আছে 100-200-র মতো ন্যাটোর কারণে, আবার সৌদি আরবের একটা বোমাও নাই। তাহলে সৌদি আরবের জনগণ কি বলবে যে আপনি কেন অ্যাটম বোমাদের সাথে গেলেন? এটা হয় যুক্তিতে? আপনি এটা পারবেন না। আপনার ন্যাটোর যে চুক্তি হয়েছে তাই বলে ন্যাটো হেরে গেছে? ন্যাটোতে যারা যারা আসছে, ছোট ছোট দেশ তো আসছে, তারা কি হেরে গেছে নাকি তারা টিকে গেছে? আজকে যদি ন্যাটো না হতো, তাহলে সোভিয়েত আগ্রাসন যেভাবে চলছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তাহলে তো ইউরোপের অর্ধেক অংশ দখলই হয়ে যেত। এবং আজকে যদি আপনি আসিয়ান তৈরি না হতো, এই অঞ্চলের কোনো দেশেই তো চাইনিজ আগ্রাসনে, সোভিয়েত রাশিয়ার আগ্রাসনে বাড়ি যেত না। আমেরিকা তার সাপোর্টের মাধ্যমে একদিকে ন্যাটো তৈরি, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করেছে, ন্যাটো তৈরি করেছে, আবার এদিক দিয়ে আসিয়ান তৈরি করেছে। এবং এই জোটগুলো কিন্তু সাকসেসফুলি মানে একটা ডেটারেন্ট হিসেবে কাজ করেছে, সিকিউরিটি দিয়েছে, ইকোনমিক ডেভেলপমেন্ট দিয়েছে। সুতরাং আপনি জোটে যাবেন না কেন? আমরা সার্কে যাচ্ছি, আমরা কোন জোটে যাচ্ছি না, অনেক জোটে যাচ্ছি। আমরা একসময় ন্যামেও ছিলাম, তো ন্যাম এখন অকার্যকর, এখন ন্যাম তো আমরা কিছু বলছি না। সুতরাং যখন যে ডিনামিক্স আসবে ইন্টারন্যাশনাল এবং রিজনাল, সেই ডিনামিক্সের পার্ট হওয়াটা নিজের স্বার্থ রক্ষা করে, নিজের বার্গেনিং পাওয়ারের, এটা অবশ্যই নিজের বার্গেনিং পাওয়ার দিয়ে কাজটা করতে হবে। এবং নিজে এই জোটে গিয়ে আমরা আমাদের সর্বোচ্চ স্বার্থ কিভাবে আদায় করতে পারি, সেই ওয়ে আউটটা কি এরকম কোনো মডেল আছে? জোটই তো এখনো নিজের, যদি আমরা যাই না, জোট নিজেই তো নিজের এক্সপ্লেনেশন এখনো দেয় নাই যে সর্বোচ্চ স্বার্থ তারা তাদের মেম্বার স্টেটদের কিভাবে রক্ষা করবে। না, সেটা একটা জিনিস পরিষ্কার বলেছে যে এমব্রায়োনিক স্টেজে আছে, শুধুমাত্র বলেছে পারস্পরিক প্রতিরক্ষা রক্ষা করবে। পারস্পরিক প্রতিরক্ষা হলে মানে অনেকটা নেটওয়ার্ক একটা যে কাছাকাছি, আমি তো নেটওয়ার্ক ফরম্যাট দেখি, এবং আমি মনে করি এই জোট আপনি 1 বছরের মধ্যে দেখবেন এই জোটের দারুণ এক্সপেনশন। আমি আপনাকে এখানে বলে গেলাম, আগামী 1-2 বছরের মধ্যে পৃথিবীর ভারসাম্য নিয়ে আসবে। একটা দারুণ সায়েন্টিফিক জোট তৈরি হয়েছে যাকে এক্সপান্ড করা সম্ভব, এবং যারা যারা পিছনে কাজ করছে দে ডিড ইট ভেরি ওয়েল। এবং এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সকে একটা দারুণ জায়গায় নিয়ে আসবে। কারণ হলো চীন এবং ইন্ডিয়া যেই অবস্থায়, যেভাবে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সহ এবং সাউথ এশিয়া সহ বিভিন্ন অঞ্চলগুলোতে যে অবস্থান তৈরি করেছে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে, মানে টানাটানি অবস্থান, সেখানে ছোটো ছোটো রাষ্ট্রগুলো তো ব্যবসার বলি হচ্ছে, চায়না এবং ইন্ডিয়ার। এই কথা তো আমরা কেউ বলি না। এখন কিন্তু শুধুমাত্র প্রতিরক্ষার বলিটাকে আইডেন্টিফাই করি যে আমেরিকার সাথে প্রতিরক্ষা কী হবে, অমুকের সাথে প্রতিরক্ষা। ব্যবসার যে একটা বলি আছে, আমরা কিন্তু শুধু আমরা না, আফ্রিকার দেশগুলো হচ্ছে, লাতিন আমেরিকার দেশগুলো হচ্ছে। আমেরিকা কি করেছে, লাতিন আমেরিকায়, আফ্রিকায়, আপনাকে একদিন বলেছিলাম, সাউথ ইস্ট এশিয়ায় ইন্ডিয়াকে দিয়ে উঠে গেল, আর ওখানে ইন্ডিয়া একা ব্যবসা করলো চীনের সাথে বার্গেন করে করে, এবং আমেরিকাও গেল, এবং ওই রাষ্ট্রগুলো হাতছাড়া হয়ে গেল। এখন এই অবস্থায় যদি আপনি নতুন করে জোটে যান, সেই জোটের যদি শর্ত আপনার সার্বভৌমত্বকে, আপনার স্বাধীনতাকে, আপনার স্বার্থকে ভায়োলেট না করে, এতে অসুবিধা আমি কিছু দেখি না। কারণ আরও 5টা দেশ এখানে থাকবে। সুতরাং পারস্পরিকভাবে একে অপরের সহযোগিতা করেই সবার সাথে সবার সহযোগিতা করে থাকতে হবে। এবং এটা যে ভারত এবং চীনের সাথে আমাদের কি পরিমাণ ব্যালেন্স দিবে, আমি শুধু ভারতকে বলছি না, ভারত এবং চীনের সাথে আমাদের কি পরিমাণ ব্যালেন্স দিবে, আমাকে 1 মিনিট সময় দিতে হবে। সেটা হলো এই কিছু বিষয় আসছে এখানে বিএনপি সরকারের ব্যাপারে। বিএনপি সরকার কিন্তু অলরেডি
যেভাবে আপনি যে সাপোর্টও দিচ্ছে হিউজ। আপনি দেখেন প্রায় 70,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে প্রায় 41 লক্ষ দেওয়ার কথা আছে। তো একটা লম্বা তালিকা তার ফ্যামিলি কার্ডের মাধ্যমে আছে সাপোর্টের, সোশ্যাল সাপোর্টের ক্ষেত্রে দেখেন প্রতিরক্ষা অলরেডি, যেখানে সারা পৃথিবীর সবাই তেলের দাম বাড়িয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ একটা নতুন সরকার তার কোনো কিছু বুঝে ওঠার আগে যে ক্রাইসিস তৈরি হয়েছে সেই ক্রাইসিসটা ম্যানেজ করেছে। আপনাদের কিন্তু সেভাবে ইউরোপ আমেরিকার মতো বা জাপানের দাঁড়াতে হয় না। হ্যাঁ, এখন এটা বেড়েছে, এখন এটা অ্যাডজাস্ট করতে হচ্ছে। বিদ্যুতের ক্ষেত্রেও সে কিন্তু ওই সেম স্ট্রাগলটাই আপনাকে তো করছে। অলরেডি আপনি অসম চুক্তি করে গেছেন বিদ্যুতের ক্ষেত্রে। বিদ্যুৎ কিনেন আপনি সেটাই পাটোয়ারিরা 10 বলল টাকার যে সেই চুক্তি নিয়ে তো আমরা কেউ কথা বলছি না। বিদ্যুৎ কিনেন আপনি 100 টাকায়, তাহলে এখন আপনি বলেন আমি এটা রিভাইজ করব না, আমি কি 100 টাকার অনিয়ম করে যাব? আমি আপনাকে কয়েকদিন আগে যে আমি আমার ফ্যাকাল্টিতে যে সকল অনিয়মগুলো নিয়ে কাজ করছি সেগুলো আমি করব না, নাকি আমি অনিয়মের সাথে কাজটা করে যাব? এই যে এখন সরকার রিভিশন করছে যে এই কাজগুলো ঠিক হয় নাই, রিভিশন করতে গিয়ে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং কিছু লিমিটেশন। তার মানে এখন যে চ্যালেঞ্জগুলো দেখছেন এগুলোকে মনে করছি খুবই টেম্পোরাল চ্যালেঞ্জ। আমি তাই মনে করি, এটা অবশ্যই শেষ হয়ে যাবে, এগুলো কি সারা জীবন থাকবে না।